ক্লাস 8-এর ইতিহাস চ্যাপ্টার 2 সেকেন্ড অধ্যায়। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, প্রশ্ন উত্তর। 1717 খ্রিস্টাব্দে কে বাংলার নাজিম পদ কাকে দেওয়া হয়? মুর্শিদ কুলি খানকে। মুর্শিদ কুলি খানকে। 1722 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? সাদাত খান। দন্তুশাখা দয়াকা খন্দত্ত। সাদাত খান। ঔরঙ্গজেবের শাসনকারী মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। আহমদ শাহ আবদালি ছিলেন আফগান। আলীনগরে সন্ধি হয়েছিল সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যা দেওয়ানির অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন নিজাম। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান হয় পলাশির যুদ্ধের মাধ্যমে। পারস্যিক ও আফগান আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল দিল্লি শহর। দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি দেন 1764 খ্রিস্টাব্দে। 1740 খ্রিস্টাব্দ থেকেই নিজামের শাসনে স্বাধীন দেশ রাজ্য আত্মপ্রকাশ করে। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রতিষ্ঠা করে। সাদাত খানের নেতৃত্বে একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হল অযোধ্যা। বাংলায় বর্গীহানা হয়েছিল আলীবর্দীর সময়। টিপু সুলতানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1799 খ্রিস্টাব্দে। 1799 খ্রিস্টাব্দে। দেওয়ানি লাভের মধ্যে দিয়ে কোম্পানিকে কি কি অধিকার দেওয়া হয়েছিল? কোম্পানি কি কি অধিকার আদায় করেছিল? দেওয়ানি আদালতের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ, প্রশাসনিক ও অর্থনৈতিক নীতিতে প্রভাব বিস্তার, বাংলার অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থার উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা। কোন নবাব বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে? মীর কাসিম। শর্ত বিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি কোন রাজ্যগুলি দখল করে? সাতারা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর, উদয়পুর, বাঘাট, করলি। কোম্পানি ও মহীশূরের মধ্যে কতগুলি যুদ্ধ হয়েছিল? মোট 4টে যুদ্ধ হয়েছিল। পলাশের যুদ্ধের পর কে বাংলার নবাব নির্বাচিত হন? মীর জাফর। কাটেরা মসজিদ কোথায়? মুর্শিদাবাদে। কাটেরা মসজিদ কে প্রতিষ্ঠা করেন? মুর্শিদ কুলি খান। বাংলায় কত খ্রিস্টাব্দে বর্গীহানা হয়েছিল? 1742 থেকে 1751 খ্রিস্টাব্দে। কে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? মীর কামাল উদ্দিন খান সিদ্দিকী। দন্তুশায় হস্যি দয় হস্যি কয় হস্যি সিদ্দিকী। বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ফারুক শাহ ফরমান জারি করেছিলেন? 1717 খ্রিস্টাব্দে। কে আলীনগরের নামকরণ করেন? সিরাজ উদ্দৌলা। অন্ধকূপ হত্যা কোথায় হয়েছিল? কলকাতায়। মীর জাফরের পর কে বাংলার নবাব হন? মীর কাসিম। বক্সারের যুদ্ধের পর কে কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দিতে বাধ্য হন? মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। শর্ত বিলোপ নীতির প্রবক্তা কে ছিলেন? লর্ড ডালহৌসি। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। 76 মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1770 খ্রিস্টাব্দে। কলকাতায় বর্গীহানা আটকাবার জন্য যে খাল খোঁড়া হয়েছিল তাকে কি বলা হতো? মাহাটা খাল খোঁড়া হয়েছিল। সলবায়ু সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এর ফলাফল কি? সলবায়ু সন্ধি 1782 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। এই সন্ধি হয়েছিল মাহাটা আর ব্রিটিশ কোম্পানির মধ্যে। সলবায়ু সন্ধির ফলে মাহাটারা পেশোয়া মাধবরাও দ্বিতীয় নেতৃত্বে পুনরায় ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন এবং ব্রিটিশরা বোম্বাই অঞ্চলে তাদের অবস্থান আরও দৃঢ় করে। বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এই সন্ধির ফলাফল কি? বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। এই সন্ধি হয়েছিল মাহাটা, পেশোয়া বাজি রাও দ্বিতীয় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। বেসিনের সন্ধির ফলে পেশোয়া বাজিরাও দ্বিতীয় ব্রিটিশদের সামরিক সহায়তা পেয়ে পুনরায় পেশোয়ার পদে অধিষ্ঠিত হন। এই সন্ধি মারাঠা শক্তির পতনের একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল। লাহোরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? এর ফলাফল কি? লাহোরের সন্ধি 1846 খ্রিস্টাব্দে হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিখ সমাজের মধ্যে। এর ফলাফল হলো লাহোরের সন্ধির ফলে শিখ সমাজের একটি বড় অংশ ব্রিটিশদের অধীনে চলে যায় এবং ব্রিটিশরা জম্মু কাশ্মীর হস্তান্তর করে গুলাব সিংয়ের কাছে 75 লক্ষ টাকার বিনিময়ে হস্তান্তর করে। এই সন্ধি শিখ সমাজের পতনের সূচনা করে। ফারুক শাহের ফরমানের গুরুত্ব কী ছিল? এই ফরমান মোতাবেক কোম্পানি বাংলাদেশে যে সমস্ত বিশেষ বাণিজ্যিক অধিকার ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছিল তাতে বাংলায় তাদের অবাধ বাণিজ্যের পথ খুলে যায়। পরে বাংলার নবাবের সঙ্গে কোম্পানি অর্থনৈতিক রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি হয়।
ফারুকশিয়ারি ফরমান কাকে বলে? 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুকশিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন, যা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। পলাশী লুণ্ঠন কাকে বলে? পলাশী যুদ্ধে জয়লাভের পর রবার্ট ক্লাইভ মির্জাফরকে বাংলার সিংহাসনে বসে তাকে সাহায্যের পরিবর্তে বাংলার প্রচুর সম্পদ ও নবাবের সমস্ত ক্ষমতা হস্তগত করতে থাকেন। মির্জাফরকে প্রচুর অর্থ ও উপঢৌকন দিতে বাধ্য করেন। কোম্পানির কর্মচারীরাও মির্জাফরের কাছ থেকে বাংলা জমিদার অবস্থাপন্ন লোকদের থেকে প্রচুর টাকা আদায় করতে থাকেন। ফলস্বরূপ বাংলার রাজকোষ শূন্য হয়ে যায়। পলাশীর যুদ্ধের পর বাংলা থেকে এই লজ্জাজনক শোষণ ও লুণ্ঠনের ঘটনাকেই বলা হয় পলাশীর লুণ্ঠন। দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলে? দিল্লির বাদশাহ শাহ আলমের ফরমান অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানির অধিকার পায়। ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকে নবাব নজম উদ দৌলার উপর। অন্যদিকে দায়িত্বহীন অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার থাকে ব্রিটিশ কোম্পানির হাতে। বাংলার শাসন ব্যবস্থা, এই দুইজন শাসকের শাসন ব্যবস্থাকে বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা। শর্ত বিলোপ নীতি কি? এই নীতিতে ডালহৌসি বলেন যে কোনো দেশীয় রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তবে তার মৃত্যুর পর সেই রাজ্যটি কোম্পানির হস্তগত হবে। এই নীতি প্রয়োগ করে তিনি একে একে সাতারা, সম্বলপুর, বলি, নামপুর প্রভৃতি রাজ্য কোম্পানি দখলে নিয়ে আসেন। পলাশীর যুদ্ধের সঙ্গে বক্সারের যুদ্ধের মৌলিক পার্থক্য কি ছিল? বক্সারের যুদ্ধে পলাশীর যুদ্ধের মতো যে প্রহসন মাত্র ছিল না। এই যুদ্ধে ইংরেজরা ভারতীয় যৌথ বাহিনীকে পরাজিত করে। এই বক্সারের যুদ্ধে পলাশীর যুদ্ধে শুধু বাংলার নবাবের পরাজয় হয়, কিন্তু এই বক্সারের যুদ্ধে ইংরেজরা ভারতের যৌথ বাহিনীকে পরাজিত করে। অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিম এই যৌথ বাহিনীকে পরাজিত করে। আর দ্বিতীয়ত পলাশীর যুদ্ধে শুধুমাত্র বাংলার নবাবের পরাজয় ঘটে, কিন্তু বক্সারের যুদ্ধে বাংলা, অযোধ্যা, মুঘল সম্রাটের যৌথ বাহিনী যেহেতু পরাজয় হয়েছিল, বাংলা থেকে দিল্লি পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল ইংরেজ কোম্পানি দখল করেছিল এবং এই যুদ্ধে জয়লাভে ইংরেজদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল। দস্তক কি? দস্তক হল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ীদের দেওয়া একটি করমুক্ত বাণিজ্য পারমিট বা অনুমতিপত্র। মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি কি ছিল? দুর্বল উত্তরাধিকারী ঔরঙ্গজেবের পরবর্তীকালে তেমন সুদক্ষ বিচক্ষণ মুঘল সম্রাট আবির্ভূত হতে পারেনি। আঞ্চলিক বিদ্রোহ, ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সাম্রাজ্যের দুর্বল শাসন ব্যবস্থার জন্য বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। দাক্ষিণাত্য অভিযান, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান ছিল সে সময় সর্বাপেক্ষা ভ্রান্ত নীতি। কারণে ঔরঙ্গজেবের সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলকে সুরক্ষার বন্ধনে আবদ্ধ করেননি। তিনি দাক্ষিণাত্য অভিযানে নির্গত হলে ওই পথ দিয়ে ওই উত্তর পশ্চিম অঞ্চল থেকে বিদেশি শক্তির দিল্লিতে আক্রমণের সুবিধা পেয়ে যায়। দুর্বল সামরিক ব্যবস্থা। অষ্টাদশ শতাব্দীর পরবর্তীকালে মুঘল সম্রাট আর কোনরূপ সামরিক সংস্কার ঘটাননি। ফলে মুঘলদের দুর্বল সেনাবাহিনীর পূর্ণ সুযোগ নিয়ে শিবাজি ও মারাঠা শক্তি পারস্যের নেতা নাদির শাহ, আফগান নেতা আহমদ শাহ আবদালি দিল্লি আক্রমণ করেন। জায়গিরদারি মনুসাবদারি ব্যবস্থার অবনতি। জায়গিরদারি মনুসাবদারি সমস্যা মুঘলদের শাসন কাঠামোকে দুর্বল করে দেয়। কৃষক বিদ্রোহ। জায়গির ও মনুসাবদারি ব্যবস্থায় অসৎ ব্যক্তি অনুপ্রবেশ করলে তারা নিজেদের স্বার্থে কৃষকদের থেকে অতিরিক্ত খাজনা আদায় করতে থাকে, ফলে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে। তাহলে এখানে শেষ করলাম। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও, ঠিক আছে?